আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে এলাম বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের ১৯৯তম ফেসবুক লাইভে। আজকে আমাদের নির্ধারিত আলোচ্য বিষয় হচ্ছে ক্রনিক লিভার রোগের ঔষধ নির্বাচন। আজকে আমরা এই ক্রনিক লিভার রোগের ঔষধ নির্বাচনের পাশাপাশি জবাব দেওয়ার জন্য আজকে আমাকে অনেক বন্ধুই টেলিফোনে জানিয়েছেন আমরা যেন হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানের বাংলাদেশে বিভিন্ন সংকট এবং বিভিন্ন সমস্যার সংকুল অবস্থার মধ্য দিয়ে চলছে। আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল বর্তমানে একজন প্রশাসকের নিয়ন্ত্রণে চলছে, যেটি কাম্য ছিল না। আমাদের কামনা ছিল যে হোমিওপ্যাথিক চিকিৎসকদের মধ্য থেকে একজন এই হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিলের প্রধান হবেন। এই বিষয়টা নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন সংগঠন বিভিন্ন দিক থেকে বিভিন্ন মন্তব্য করে যাচ্ছেন, কিন্তু আপনারা বুঝতে চাচ্ছেন না এটাই যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের দ্বারা সকল কিছু নিয়ন্ত্রণ করা এখন এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। আপনারা অবশ্যই অবগত আছেন যে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল গঠনের ক্ষেত্রে রাজনৈতিক সরকারের মাধ্যমে এটাই পূর্ণাঙ্গভাবে এটা কাঠামোর মধ্যে দ্বারা হবে, এটা আমরা প্রত্যাশা করছি। তাই আপনারা আপনাদের চিকিৎসা জীবনে যেভাবে রুগীদের দ্বারা আপনারা আপনাদের পেশাগত দক্ষতার দ্বারা এই হোমিওপ্যাথিক চিকিৎসাকে যাতে অগ্রগামী রাখতে পারেন, এলোপ্যাথি চিকিৎসার পাশাপাশি আপনাদের চিকিৎসা সেবা দ্বারা হোমিওপ্যাথিক চিকিৎসার সুনাম বৃদ্ধির জন্য এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, সেই প্রত্যাশা রেখে আজকের এই ফেসবুক লাইভের মাধ্যমে আমরা আপনাদেরকে যাতে দক্ষ হোমিওপ্যাথিক চিকিৎসক হওয়ার জন্য একটি প্ল্যাটফর্ম হিসাবে বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের আমাদের প্রধান উপদেষ্টা স্যার প্রতি সপ্তাহে সোমবারের এই 9:30টায় আপনারা উপস্থিত থেকে আমাদের এই ফেসবুক লাইভের মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করার জন্য চেষ্টা করবেন, সেই প্রত্যাশা রেখে আজকের ফেসবুক লাইভ শুরু করতে যাচ্ছি। আজকের এই ফেসবুক লাইভটিও জানতে পারছেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হবে, যে লিভার রোগের বা যকৃতের রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল এবং এটি দুরারোগ্য রোগ, এবং অনেক ক্ষেত্রে বলা হয় যে লিভার সিরোসিস হলে আর কোনো চিকিৎসা থাকে না এবং সেখানে জীবনের প্রতি আশা ছেড়ে দেন। সেই সকল চিকিৎসার ক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসকগণ কিভাবে নিজের দক্ষতা এবং হোমিওপ্যাথিক চিকিৎসার যে ঔষধসমূহ সঠিক জায়গায় প্রয়োগ হলে এই সকল কঠিন রোগ থেকেও আরোগ্য দেওয়া সম্ভব। প্রিয় বন্ধুরা, আমাদের এই ফেসবুক লাইভটি আপনারা সকল বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে আপনাদের বন্ধুদেরকেও আমাদের সাথে সম্পৃক্ত করে নেবেন, সেই আশা রেখে আমি চলে যাচ্ছি আমাদের শ্রদ্ধেয় আমাদের আজকের আলোচক বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের সম্মানিত প্রধান উপদেষ্টা এবং সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সম্মানিত সহকারী অধ্যাপক অব। তিনি আমাদের রাজপথ থেকে শুরু করে তিনি ক্লাসরুম পর্যন্ত সকল ক্ষেত্রে তিনি সরব থাকেন হোমিওপ্যাথিক চিকিৎসার উন্নয়নের জন্য। আমরা স্যারের এই জীবনের শেয়ানে এসে এই কঠিন পরিশ্রম এবং আমাদের প্রতি স্যারের যে আত্মদান, এটাকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, আমরা গত সপ্তাহে আপনাকে পাইনি। আমরা জেনেছি আপনার একজন নিকট আত্মীয়ের মৃত্যুর কারণে আমরা সেদিন এই লাইভটি স্থগিত করেছিলাম। আমরা আশা করছি স্যার আপনি ভালো আছেন নিশ্চয়ই। আজকের এই টপিকসের উপর স্যার আপনি আলোচনা শুরু করবেন প্লিজ। সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি সরাসরি লাইভে চলে যাচ্ছি। যাওয়ার আগে শুধু এইটুকু বলবো, গত সোমবারে আমি কেন লাইভে আসতে পারি নাই আমাদের সভাপতি সাহেব আপনাদেরকে বলেছেন। তারপরেও শুধু এইটুকু বলবো, যিনি ইন্তেকাল করেছেন তিনি আমার ছেলেদের আপন বড় মামা।
তিনি আমার বাসায় আমার সামনে ইন্তেকাল করেছেন। আমি আপনাদের নিকট ওনার জন্য দোয়া চাচ্ছি। আপনারা ওনার এ পর্যন্ত অনেকেই দোয়া করেছেন, সমবেদনা জ্ঞাপন করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এভাবে মৃত্যুর কোলে আমরা সবাই চলে যাব। গতকালকে খবর পেয়েছি আমারই ব্যাচমেট, আমারই বয়সে ডাক্তার শাহাবুদ্দিন, তার কুড়িগ্রাম বাড়ি, সে ইন্তেকাল করেছে। এইভাবে প্রতিদিনে আপনারা আমরা শুধু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেই যাচ্ছি। তার মানে এই জানানের অর্থটা হলো আপনিও প্রস্তুত থাকেন, আপনিও কবরবাসী হওয়ার জন্য রেডি হয়ে যান। ওই কবরে আপনাকে আমাকে যেতে হবেই, আর কোনো মাপ নাই। এর মাধ্যমে আমি এবং আপনি সবাই আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য আমরা পুনর্মূল্যায়ন করি। কেন পৃথিবীতে আসলাম, এই পৃথিবী থেকে চলে যাব, যাওয়ার আগে কেন আসলাম, কি করণীয়, কি করেছি, এই বিষয়গুলি যাতে আমরা আমাদের সৃষ্টিকর্তার সামনে হাজির হতে পারি। যা হোক, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমাদের আলোচনা। আমার যতটুকু মনে পড়ে এই টপিক নিয়ে 2023 সনে আমার মনে হয় আমরা একটা শর্ট ডেসক্রিপশন, শর্ট আলোচনা করেছিলাম, যতটুকু আমার মনে পড়ে। আমরা এখন আর সেই দিকে যাব না। আমরা আজকে এসেছি যে লিভার রোগ এবং এই রোগের চিকিৎসা হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে। এই হলো আমাদের বিষয়টা। এখন আপনারা জানেন সবাই, এই যকৃৎ, এই লিভার, এটা শরীরের সবচেয়ে বড় গ্রন্থি এবং সবচেয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্গান। এখন আমি চিকিৎসক বা আমার রোগীরা কিভাবে বুঝবে, বা আমি চিকিৎসক কিভাবে বুঝবো যে আমার রোগী এসেছে, সেই রোগীটা লিভার রোগে আক্রান্ত? এইটা আমরা কিভাবে বুঝবো? এটা হলো প্রথম কথা। পেশেন্ট সাফারিং ফ্রম লিভার ডিজিজ, এই নিয়ে আপনার কাছে আসছে। এখন আপনি কেমনে বুঝলেন রোগী আপনাকে? আপনি যখনই রোগীকে তাকাবেন তখন দেখবেন তার সম্পূর্ণ এনিমিক ডায়াথেসিস, এবং আপনি দেখবেন অত্যন্ত দুর্বল চিত্তের সেই একটা রোগী, এবং সে আপনাকে বলবে, স্যার আমার কিচ্ছু ভালো লাগে না, আই এম ফিলিং আনওয়েল, আমার স্যার কিছুই ভালো লাগে না, আমি অত্যন্ত ক্লান্ত, আমি অত্যন্ত পরিশ্রান্ত, সারাক্ষণ ক্লান্ত পরিশ্রান্ত সারাক্ষণ। এগুলা কিন্তু আমি আর আপনি আমরা আউটলুকিং এ দেখতেছি। এখনো আমরা রোগীর নিকট যাই নাই। এরপরে এইবার রোগী বলতেছে কিছু চিত্র আউটলুকিং এ আমরা তার চোখের দিকে যদি তাকাই, তার চেহারার দিকে যদি তাকাই, তার স্কিনের দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখব একটা বিবর্ণ অবস্থা, ইউলুইশ অবস্থা, ব্ল্যাকিশ অবস্থা, চোখের, হাতে, মুখে, বিভিন্ন জায়গায়। এই বিষয়গুলি আমরা বলবো, দেখব। এইবার রোগী আপনাকে বলবে, স্যার আমি আজকে অনেক দিন যাবত লস অফ এপিটাইট, আমার ক্ষুধাহীনতা, ক্ষুধা মন্দা, খাবারে অরুচি, খাবারে অভক্তি, অক্ষুধা, এই বিষয়গুলি বলবে। এবং বলবে, স্যার আমি শুকিয়ে যাচ্ছি, আমার মাসকুলার অ্যাট্রোফি, অর্থাৎ আমার এই মাসলগুলি ছোট হয়ে যাচ্ছে। তারপরে স্যার নৌসিয়া, ভমিটিং, স্যার বমি বমি ভাব, স্যার আমার এই বিষয়গুলি।
আমার এনিমিক ডায়াথেসিস স্যার, আমার রক্ত শূন্যতা দেখা দিতেছে, আমি চোখের দিকে তাকাই দেখি তার মধ্যে রক্তহীনতা, রক্ত শূন্যতা, এই বিষয়গুলি আমি দেখতেছি। তার মানে নৌসিয়া, ভমিটিং, বমিও আছে, বমি বমি ভাবও আছে। আর কি স্যার? সার্বক্ষণিক ব্যথা। কোথায় ব্যথা? ব্যথা পেটে। আরে পেটে, তল পেটে না উপরের পেটে, কোন জায়গায়? স্যার মাঝামাঝিতে আমার ব্যথা। এই ব্যথাটা স্যার প্রায় ডান দিকে স্যার ব্যথা। ব্যথা, এই ব্যথা স্যার আমার ডান দিকে 2/3 অর্গান নিয়ে ব্যথা, বাম দিকে এই ব্যথাটা 1/3 এই ব্যথাটা ট্রান্সমিট করে আসে। আর কি বলবেন স্যার? আমার মুখে কোনো স্বাদ নাই, বিস্বাদ। এই দেখেন স্যার আমার জিহ্বাটা, জিহ্বাটা স্যার তিতো, বিস্বাদ, হোয়াইট কোটের টাং, জিহ্বারেও কোনো রুচি নাই, খাবারেও কোনো রুচি নাই, এই বিষগুলি। এখন আর কি স্যার? আমার কোনো ঘুম নাই, আমার কোনো ঘুম নাই। আমার স্যার পায়খানার কষ্ট, পায়খানা হতে চায় না স্যার, মাঝে মধ্যে কালো পায়খানা হয়, আবার পায়খানা হতে চায় না। এই যে টোটাল এই বিষয়গুলি হলো আমার আর আপনার ডাক্তারের আউটলুকিং এ এই বিষয়গুলি আমরা পেলাম। আর রোগীর বর্ণনাগুলি, অল্প কিছু বর্ণনা আমরা পেলাম। এইবার রোগী এক গাদা কাগজ নিয়ে আপনার কাছে এসেছে। এই কাগজগুলি হলো ইন্টারনাল প্যাথোলজিক্যাল রিপোর্ট, আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট। এই রিপোর্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, সে রিপোর্টের মধ্যে পরিষ্কার তার রেড ব্লাড সেল কম, তার হেমোগ্লোবিনের পার্সেন্টেজ কম, তারপরে ইএসআর হাই। এরপরে আমরা দেখতে পাচ্ছি তার আপনার তার কোলেস্টেরল, লিপিড প্রোফাইল, এই যে বিষয়গুলি, এই বিষয়গুলি আমরা দেখতে পাচ্ছি। কখনো আমরা দেখতে পাচ্ছি যে রিপোর্টের মধ্যে the hypertrophy of the liver, atrophy of the liver, fibrosis of the liver, cirrhosis of the liver, liver failure, অথবা লিভার ক্যান্সার, অথবা স্টেনোসিস অফ দ্য লিভার, অথবা সিস্ট অফ দ্য লিভার, টিউমার অফ দ্য লিভার, ইনফেকশন অফ দ্য লিভার। এই বিষয়গুলি আমি আর আপনার আমাদের চোখের দৃষ্টিতে আমরা পাবো না। এগুলা প্যাথোলজিক্যাল রিপোর্টের উপর ভিত্তি করে আমরা শনাক্ত করব যে আউটলুকিং এবং আমার এবং রোগীর বক্তব্য আর ইন্টারনাল প্যাথোলজিক্যাল রিপোর্টের উপর ভিত্তি করে আমরা পরিষ্কার ধারণা এসে যাব, ইটস এ লিভার, দ্য পেশেন্ট হ্যাভ বিন সাফারিং ফ্রম লিভার ডিজিজ। এখন আপনারা জানেন হেপাটাইটিস, হেপাটাইটিস, হেপা মানে লিভার, টাইটিস মানে ইনফ্লামেশন, প্রদাহ, হেপাটাইটিস এ বি সি, এই সমস্ত এই রিপোর্টের মধ্যে তারা উল্লেখ করবে। সিরোসিস অফ দ্য লিভার, এখন অনেকে প্রশ্ন করেন স্যার ফাইব্রোসিসটা কি, সিরোসিসটা কি? এখন আপনাকে বুঝতে হবে, কারণ এগুলো একটু বোঝার দরকার আছে। ফাইব্রোসিস মানে স্কার সেল, অর্থাৎ লিভারের ভিতরে অ্যাকিউট স্টেজে স্কার সেল, মানে এটা অপ্রয়োজনীয় সেল টিস্যু সৃষ্টি হয়েছে, আর তার মানে যে তার আনন্যাচারাল কিছু গ্রোথ সে জায়গায় সৃষ্টি হয়ে গিয়েছে, এগুলাকে বলা হয়, এটা সেকেন্ড স্টেজে হয়। 5 স্টেজে আসে ইনফ্লামেশন, 5 স্টেজে প্রদাহ হয়, সেকেন্ড স্টেজে আইসা ফাইব্রোসিস, স্কার সেল, থার্ড স্টেজে এসে সিরোসিস অফ দ্য লিভার। এখন সিরোসিস অফ দ্য লিভার আর লিভার ক্যান্সার, এটার মধ্যে আমরা পার্থক্য আমাদেরকে করতে হবে। সিরোসিস অফ দ্য লিভার আর লিভার ক্যান্সার এক নয়। সিরোসিস অফ দ্য লিভার আলটিমেটলি ট্রান্সমিট, এটা ক্যান্সার অফ দ্য লিভারে যেতে পারে অথবা নাও যেতে পারে। এখানে যে স্কার সেলগুলি আছে, অপ্রয়োজনীয় সেল টিস্যু, এই টিস্যুগুলি যখন নেক্রোসিস ফর্ম হয়ে যাবে, এই টিস্যুগুলি যখন হাইপারট্রফি হয়ে যাবে, এই হওয়ার কারণে তার
অরিজিনাল যে সেল আর টিস্যুগুলি ছিল সেগুলি নষ্ট হইয়া নতুন সেল টিস্যু এই জায়গার মধ্যে সৃষ্টি হয়ে যাবে। তখনই আপনাকে বুঝতে হবে আলটিমেটলি ইট ইজ গোয়িং টু বি লিভার ক্যান্সার, সিরোসিস অফ দ্য লিভার। তারপরে হয়তো তারা বলবে যে তারা আপনি বায়োপসি করেন, বায়োপসি রিপোর্ট নিয়ে আসেন, বায়োপসি রিপোর্টের মধ্যে হয়তো বা কখনো দেখা যাবে যে ক্যান্সার অফ দ্য লিভার, অথবা কখনো নাও দেখা যেতে পারে। তবে ফিফথ স্টেজে যাইয়া ক্যান্সার অফ দ্য লিভার, ফোর্থ স্টেজে আইসা লিভার ফেলিউর, এই বিষয়গুলি আমাদেরকে জানান দিয়া আমরা লিভার ডিজিজ কনফার্ম হয়ে গেলাম যে এই রোগীটা লিভার ডিজিজ আক্রান্ত। এখন আসেন, আমরা লিভার ডিজিজ এই কথার উপর ভিত্তি করি আমাদের অনেক ওষুধ আছে, বাট আমাদেরকে সিমটম সিমিলারিটি, অ্যাকর্ডিং টু সিমটম সিমিলারিটি আমাদের ওষুধগুলি দিতে হবে। যেমন আমাদের ওষুধের মধ্যে আপনারা লিখে নিতে পারেন, শুনে নিতে পারেন, 1 মিনিটে এক্সপেক্টেড মেডিসিনগুলি, এই ওষুধগুলি লিভার রোগীর ক্ষেত্রে আপনাদের কাছে চলে আসবে। যেমন আর্সেনিক অ্যালবাম, অরাম মেটালিকাম, এপিসমেল, অ্যাপোসাইনাম, ব্রায়োনিয়া, তারপরে বারবারিস ভালগারিস, চায়না, সেলিডোনিয়াম, কার্ডুয়াস মেরিনাস, পলেস্ট্রিনাম, অরাম মিউর নেট্রানেটাম, ক্যালকেরিয়া কার, কোনিয়াম, সিয়ানোথাস আমেরিকা, সিওনন্থাস, এগুলি আসবে। এসিটিক অ্যাসিড, ক্যালকেরিয়া আর্টস, ডিজিটালিস, হাইড্রাস্টিস্ক্যান, পলসিকাম, গ্রাফাইটিস, ইগনেশিয়া, কার্বোভেজ, কোনিয়াম, লাইকোপোডিয়াম, ল্যাকেসিস, ল্যাপটেন্ড্রা, মার্কসল, মেডোরিনাম, নেট্রামিউর, নাক্সভোমিকা, নেট্রাম সাল্ফ, ফসফরাস, পালসেটিলা, সাইলেশিয়া, থুজা, টিউবারকুলিনাম, ফেলটাউরি, ম্যাগনেসিয়া মিউরেটিকাম, কন্ডুরাঙ্গ, পিস লিকুইডা, তারপরে টিলিয়া, আয়োডিয়াম। এই যে আমি ওষুধগুলি বললাম, এই ওষুধগুলি 30 থেকে 35টা ওষুধের বেশি নয়। এখন আমি গত ক্লাসে আপনাদেরকে বলেছি যে আপনারা স্পেসিফিক অর্গান ভিত্তিক বাহাদুর হয়ে যান, অর্গান ভিত্তিক বাহাদুর হয়ে যান। সব একসাথে খাইয়েন না, সব একসাথে মাথায় ঢুকাইলে ওষুধ নির্বাচন করতে কষ্ট হবে। দ্যাটস ওয়াই এক একজন এক একটা স্পেসিফিক অর্গান নিয়ে পড়ে থাকেন। আপনারা এই 35টা ওষুধকে, আপনারা 40টা ওষুধকে মনে করেন লিভারের ওষুধ। এই ওষুধগুলির মধ্যে আছে গোল ব্লাডারের ওষুধ, এই ওষুধগুলির মধ্যে আছে আপনার লিভারের পিত্তের আপনার ওষুধ এর মধ্যে জড়িত। সুতরাং এই ওষুধগুলি আমরা যদি এই ওষুধগুলিকে ধারণ করতে পারি, তাহলে ধারণ করলে ইনশাআল্লাহ লিভার রোগ আমাদের হাতের মুঠোয় চলে আসবে। আমরা ওষুধ প্রয়োগ করব অ্যাকর্ডিং টু সিমটম সিমিলারিটি, ওষুধ প্রয়োগ করব অর্গানন ভিত্তিক, অর্গাননের আলোকে, কজ অফ দ্য ডিজিজকে প্রাধান্য দিয়ে, অ্যাপোরিজম নাম্বার 5 কে প্রাধান্য দিয়ে আমরা এই জায়গার মধ্যে ওষুধ নির্বাচন করে তখনই আমরা একটা সুস্থ লিভারকে আমরা সুস্থ করে তুলতে পারবো। এখন আসেন, আমি তো এই ওষুধগুলির নাম বলেছি, এইবার আপনাদেরকে এটাও বলেছি যে আপনারা এই লিভারের এই ওষুধগুলি নিয়ে আপনারা অ্যানালাইসিস করবেন, আপনারা আলোচনা করবেন, আপনারা এগুলো পড়বেন, সবকিছু করবেন। এখন আসেন, আমরা কিছু ওষুধের, আমি তো সব ওষুধ আপনাদেরকে জাস্ট একটা ধারণা, আমি বহুবার আপনাদেরকে ক্রনিক ডিজিজের কজ অফ দ্য ডিজিজ আমি আপনাদেরকে বলেছি, বারবার আমি আপনাকে আইডেন্টিফাই করতে চেষ্টা করেছি আপনারা কোন কোন পয়েন্টগুলিকে আইডেন্টিফাই করবেন, আপনারা কজকে কিভাবে প্রাধান্য দিবেন সেই বিষয়গুলি আপনাদেরকে। কারণ আমাদের এই জায়গার মধ্যে আছে সোরা, সিফিলিস, সাইকোসিস। কারণ সাপ্রেশন অফ স্কিন ডিজিজের কারণে লিভার ডিজিজ হতে পারে, সাপ্রেশন অফ স্কিন ডিজিজ, হাইপারট্রফি হইতে পারে, আমার এই জায়গার মধ্যে সাইকোটিক মায়োজমের কারণে হতে পারে, টিউবারকুলার মায়োজমের কারণে হতে পারে, এসটিডির কারণে হতে পারে, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ এই সমস্ত কারণে হতে পারে। আমার আপনি মদ, বিয়ার এই সমস্ত
গরু গরুপাক খাবার এবং মশলা জাতীয় খাবার বেশি বেশি পরিমাণ খাবার খেলেও আপনার এর ভিতর থেকে আপনার লিভার রোগ আসতে পারে। এখন আসেন, আপনার কাছে অলরেডি ওষুধ তো পেয়েছেন, এবার রুগী চলে আসছে, এবার রুগী আসছে, ওষুধ আপনারা দিবেন। আমি এই জায়গার মধ্যে যে এমনও দেখা গিয়েছে ওষুধটা অ্যাকিউট কিন্তু ক্রনিকের ক্ষেত্রেও ব্যবহার হচ্ছে, ওষুধ অ্যাকিউট। তাহলে এখন আসেন, আপনার সামনে একটা সাসেস একটা পেশেন্ট, আমরা সকাল বিকাল আপনারা যারা বহু আলোচিত প্র্যাকটিশনার তাদের কাছে কম বেশি এই এক দুইটা রুগী ডেলি থাকবেই লিভার সংক্রান্ত জটিলতা নিয়ে। তাহলে আমার প্রথম পর্যায়ে আমি যেই লিভার রোগের যেই সাইন অ্যান্ড সিমটমস গুলি বলেছি, এই সাইন অ্যান্ড সিমটমস নিয়েই সবাই আসবে। এখন যে রুগীটা এসেছে, এই রুগীটা আপনি আউটলুকিং এ দেখলেন, তার মধ্যে প্রথমেই আপনি দেখলেন এনিমিক ডায়াথেসিস। রুগী এসে বলবে, স্যার আজকে 10 দিন যাবৎ আমি প্রচন্ড অসুস্থ, দেখেন স্যার আমার চোখটা হলুদ হয়ে গিয়েছে, আমার চেহারা হলুদাভ হয়ে গিয়েছে, এই দেখেন স্যার আমার দাঁতের গোড়া হলুদ, এই দেখেন আমার নখ হলুদ, স্যার আমার প্রস্রাব হলুদ, সবকিছু হলুদ। এই অবস্থায় আমি স্যার বড় দুর্বল, অত্যন্ত দুর্বল স্যার, আমি শহর থেকে উঠতে পারি না। র্যাপিড স্যার, এই উইকনেসটা র্যাপিড এন্ড সিভিয়ার উইকনেস। রুগী বলবে এত তাড়াতাড়ি স্যার আমি এত দুর্বল হয়ে গিয়েছি, আমি বুঝাতে পারবো না স্যার, আজকে 7 দিন আমি বিছনায় পড়ে গিয়েছি, এত সিভিয়ার উইকনেস, এত তাড়াতাড়ি আমাকে দুর্বল করে ফেলেছে। তার সাথে সাথে স্যার আমি বড় অস্থির হয়ে পড়েছি, আমার বোধহয় মৃত্যুর ঘন্টা বেজে গিয়েছে স্যার, মৃত্যু বোধহয় আমার কাছে চলে আসছে স্যার, আমি মরণকে বড় ভয় পাই, আমি এত অস্থির কিন্তু স্যার আমি মৃত্যুকে বড় ভয় পাই। এই রুগী আপনাকে এগুলা বলতেছে। এইবার আপনি তার দেখলেন, তার সাথে আপনি কথা বলার পরে আমি যে সিমটমস গুলি বলতেছি, রোগীর সাথে আলোচনার পরে আপনাদের ওষুধ নির্বাচনের সুবিধার্থে আমি এই সিমটমস গুলি বলতেছি। আমি দেখলাম তার ফিজিক্যাল রেস্টলেসনেস থেকে মেন্টাল রেস্টলেসনেসটা বেশি, যে মানসিক অশান্তি, মৃত্যু ভয়, এই বিষয়গুলি মেন্টাল রেস্টলেসনেস বেশি, এবং রোগী খাদ্যদ্রব্যের গন্ধ সহ্য করতে পারে না, তার শরীর মুখ থেকে দুর্গন্ধ, খাদ্যদ্রব্যের গন্ধ সহ্য করতে পারে না, তার শরীর মুখ থেকে দুর্গন্ধ, এবং তার বার্নিং, প্রচন্ড জ্বালা পোড়া, তার পেটের মধ্যে জ্বালা পোড়া, পায়খানার রাস্তায় জ্বালা পোড়া, সকল ক্ষেত্রে তার জ্বালা পোড়া, আর সবকিছু তার মুখ থেকে দুর্গন্ধ, অফেন্সিভনেস ইসমাইল এগুলা, আর তার পেটে বারে বারে গরম শেক, স্যার আমি একটু পেট আমার এই ব্যথা বেদনায় আমি একটু গরম শেক দিলে আমার কাছে একটু ভালো লাগে স্যার। আমার আচ্ছা আপনার কষ্টটা কোন দিকে বেশি? স্যার আমার কষ্ট ডান দিকে বেশি। তাহলে এই ডান দিকে বেশি। আর স্যার আমি তখন আপনাকে ওনাকে প্রশ্ন করলাম আপনার ঘুম কেমন? স্যার আমার ঘুম নাই। আপনি কিভাবে শোন? স্যার আমি একদম কুজু হয়ে শুই, এটা আমার জাতিগত অভ্যাস। স্যার আমি একদম কুজু হয়ে শুই। আর কি স্যার শীত আমি সহ্য করতে পারি না, তারপরে চাপ দিয়ে স্যার আমাকে শুয়ে থাকতে হয়, চাপ দিয়ে শুয়ে থাকতে হয়। এইবার আর কি দেখলেন? তার নাক মুখ দাঁতের গোড়া দিয়া পায়খানার রাস্তা দিয়ে তার কি ব্লাড ডিসচার্জেস হচ্ছে, ব্লিডিং। এবং আচ্ছা এবার আপনি জিজ্ঞাসা করলেন আচ্ছা আপনার পিপাসা কেমন? তো স্যার পিপাসাটা যেমনই হোক না কেন, কিন্তু স্যার আমার বারে বারে পানি খেতে হয়, পানির ক্ষুধা, পানির পিপাসার তেষ্টাটা প্রচুর লাগে, কিন্তু অল্প একটু পানি খেলে আমার স্যার পিপাসা তেষ্টা মিটে যায়। এই অবস্থায় আর কি স্যার আমার বমি ভাব এবং বমি হয়ে যায়, নৌসিয়া এন্ড ভমিটিং। এই প্রেক্ষাপটে এমনকি স্যার আমার প্রায় গায়ে গায়ে জ্বর থাকে। এই জ্বরতে স্যার আমার দেখেন চোখে মুখে সবাই বলে আমার নাকি শোথ, আমার নাকি মুখে চোখ ফুলা ফুলা ভাব। এই অবস্থার প্রেক্ষাপটে যে আপনি তার শ্বাসকষ্টও আছে, এতগুলি লক্ষণ আমি এখন আপনাদেরকে প্রেজেন্ট করলাম।
এই অবস্থার উপর ভিত্তি করি এবার কাইন্ডলি আপনারা বলেন তো কি কি ওষুধ আপনাদের নজরে আসতেছে এই রোগীর ক্ষেত্রে, কি কি ওষুধ আসতেছে একটু বলেন। আল আশ আল শরীফ শিকদার আর্সেনিক অ্যালবাম, আল শরীফ শিকদার, থ্যাংক ইউ বাবা, থ্যাংকস। আল শরীফ শিকদার আর্সেনিক, রাকেশ আলী ফ্রম ইন্ডিয়া, থ্যাংকস বাবা, তোমরা ভালো থাকো সুস্থ থাকো। আর্টস অ্যালবাম, শিপ্রা রানী দেবী আম্মাজান আর্সেনিক অ্যালবাম, বেশ, শিপ্রা রানী দেবী আর্সেনিক অ্যালবাম, ওকে ফাইন। এবার বলেন আর কে কি বলবেন বলেন, তাড়াতাড়ি বলেন। হিতাংশু শেখর আর্সেনিক অ্যালবাম, হিতাংশু শেখর আর্সেনিক অ্যালবাম। এইবার বলেন আব্দুল সামাদ শেখ মেডিসিন আর্সেনিক অ্যালবাম, শতভাগ, হেমায়তপুর, সাভার, ঢাকা, চমৎকার, মেনি থ্যাঙ্কস টু ইউ। এবার বলেন হ্যাঁ বিপ্লব চক্রবর্তী আর্সেনিক অ্যালবাম, তাড়াতাড়ি বলেন তাড়াতাড়ি বলেন, আরো অনেকগুলি আলোচনা করব। সালাউদ্দিন ভুঁইয়া, সালাউদ্দিন ভুঁইয়া আর্সেনিক অ্যালবাম। আমাদের এই আলোচনার প্রেক্ষাপটে আপনারা এই যে সবাই ওষুধ নির্বাচন করতেছেন, আপনাদের বিপুল বিশ্বাস আর্সেনিক অ্যালবাম, বিপুল বিশ্বাস আর্সেনিক অ্যালবাম। তারপরে জুলহাস জামিল আর্টস, আর্টস আর্টস কি অ্যালবাম না আয়ট কোনটা? আশরাফ চৌধুরী আর্সেনিক অ্যালবাম, শতভাগ, শতভাগ আর্সেনিক অ্যালবাম। ডাক্তার মোহাম্মদ মানিক হোসাইন আর্সেনিক অ্যালবাম, ওকে ফাইন, ওকে ফাইন, আমি আর নিতে পারছি না। শরীফ মোল্লা আর্সেনিক অ্যালবাম, শরীফ মোল্লা আর্সেনিক অ্যালবাম। বিল্লাল হোসেন আর্সেনিক অ্যালবাম হবে স্যার, বিল্লাল হোসেন, থ্যাংক ইউ। তারপরে চঞ্চল সরকার, চঞ্চল আর্সেনিক অ্যালবাম, চমৎকার চমৎকার। আর্সেনিক ছাড়া আর মোহাম্মদ মুস্তফা আমার প্রিয় ভাই আর্সেনিক অ্যালবাম। তারপরে আব্দুল আকবর আলী আর্টস অ্যালবাম। এর আগে কে যেন বলছিল, ইসমাইল হোসেন আর্টস অ্যালবাম, ওকে প্লিজ। এবার আসেন আমরা একটু অন্যদিকে যাই। শরীফুল ইসলাম খান আর্টস অ্যালবাম, ওকে। আপনারা দেখেন, আপনারা যারা আর্সেনিক অ্যালবাম বলেছেন, আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে আমিও সুর মিলাইয়া বলতে চাই যে লক্ষণগুলি আমি বলেছি, এই লক্ষণগুলি আর্টসকে ইন্ডিকেট করে, আর্টস অ্যালবামকে ইন্ডিকেট করে, এবং দ্য মেডিসিন ইজ আর্সেনিক অ্যালবাম। আপনারা আজকের আলোচনার মাধ্যমে আপনারা আবার নতুন করে আর্সেনিক অ্যালবামটা আপনারা শিখলেন, আমিও শিখলাম। এই যে অবস্থা, এখন মনে করেন, এখন আসেন, বলছেন তো আর্সেনিক অ্যালবাম, এইবার আসেন সিম্পলি। এইবার রোগী শাহানারা রেবা, থ্যাংক ইউ আম্মাজান, আর্সেনিক অ্যালবাম, ওকে ফাইন, আর্সেনিক অ্যালবাম। দেখেন আমরা আর আর্সেনিক অ্যালবামকে বুঝতে চাই না। সত্যজিৎ দাস আর্সেনিক অ্যালবাম, মেহেদি আর্সেনিক অ্যালবাম, সবাই আর্সেনিক অ্যালবাম, ওকে প্লিজ। সত্যজিৎ দাস, ওকে আর্সেনিক অ্যালবাম। শুনেন, এখন আসেন আমরা এই যে আর্সেনিক অ্যালবাম বললেন, এখন আসেন ইট ইজ কোয়াইট ন্যাচারাল, তার মানে লিভার ডিজিজ মানে কষ্ট সব ডান দিকে, এটাই সত্য। এখন আরেকটা রুগী আপনার সামনে আসলো, আপনি দেখলেন রুগী তার আপনার সামনে আসলো, তার সমস্ত ইউলুইশিন কালার, তার চোখ, মুখ, তার দাঁত, যা কিছু আছে ইউলুইশিন কালার। আপনি বুঝে গেছেন দ্য পেশেন্ট সাফারিং ফ্রম লিভার ডিজিজ। এখন সে কি করে, আপনি যখন আসলো আপনার সামনে, এনিমিক ডায়াথেসিস অল যে সিমটম বলছে অল প্রেজেন্ট এই রোগীর ক্ষেত্রে। এখন এই রোগী বারবার এই দেখেন পিছনে পিছনে হাত দিয়া চেপে আছে, হাত এখানে, এখানে আমাদের কি হাড়, এই এখানে এটাকে বলা হয় ক্লাভিকাল, আর এটা স্ক্যাপুলা। এই যে স্ক্যাপুলা রাইট সাইডের, বিশেষ করে রাইট সাইড স্ক্যাপুলার, এই স্ক্যাপুলার নিচে অনেক ব্যথা স্যার। আমার এই পিঠের রাইট সাইডে এই যে হাড়টা স্যার, এই হাড়ের নিচে অনেক ব্যথা। আমি ডান দিকে চাপিয়া শুইতে পারি না, আমার মুভমেন্টে স্যার, আমার যখনই আমি স্যার একটু মুভমেন্ট করতে যাই,
তখন স্যার আমার পিত্তভূমি হয়ে যায়, আমার নৌশিয়া ভমিটিং হয়, আমার মুখ টুক যা কিছু আছে সব স্যার বাইল পিত্ত সব আমার তিতো লাগে। জিহ্বা দেখেন তিতো ভাব, ইউলুইশ ভাব, হোয়াইট কোটের টান। এই অবস্থায় নৌশিয়া ভমিটিং আছে, সব টেস্টলেস। আমার খাবার দাবার কেমন খান স্যার? আমি খাই আগুন, আমি আগুন খাই, আমি গরম খাবার পছন্দ। গরম তো গরম, চা একবারে 3 বার গরম করি স্যার, এক বছর 3 বার চা খাই। তার মানে গরমে তার পছন্দ এবং গরমে তার ব্যথা কম। এই অবস্থায় তার মানে তার একটা অ্যাগ্রাভেশন টাইম আছে। আপনার কষ্টটা কখন? এই যারা লিভার ডিজিজের রোগী তাদের অ্যাগ্রাভেশন টাইম অলওয়েজ বিকালবেলায় 4 PM টু 8 PM। যারা লাইক ইয়ের রোগী, আপনার লিভারের কষ্টের রোগী, এই অবস্থার প্রেক্ষাপটে আপনি এই রোগীটাকে এই অল্প কটা সিমটমসের উপর ভিত্তি করে আপনি কি ওষুধ দিবেন বলেন তো দেখি, একটু প্লিজ বলেন। এই যে আবু রায়হান চেলিডোনিয়াম, চমৎকার। আবু রায়হান চেলিডোনিয়াম, ওকে, হ্যাঁ, চেলিডোনিয়াম। আশরাফ শিকদার চেলিডোনিয়াম, ওকে ফাইন। আশরাফ শিকদার চেলিডোনিয়াম। তার বলে এই বাবা চেলিডোনিয়াম বানানটা ঠিক করো নাই, মেহেদি হাসান চেলিডোনিয়াম, সিএইচ সিএইচ, আচ্ছা, এ এ হাসেম চেলিডোনিয়াম, থ্যাংক ইউ বাবা চেলিডোনিয়াম, চেলিডোনিয়াম, ওকে। রাকেশ আলী ইন্ডিয়া থেকে বলছে চেলিডোনিয়াম। আচ্ছা, ইসমাইল হোসেন লাইকো, হ্যাঁ ফাইন, ইসমাইল হোসেন লাইকো। আশরাফ চৌধুরী লাইকোভোডিয়াম, আশরাফ চৌধুরী লাইকোভোডিয়াম, ওকে। আর কে কি বলবেন? আসমা আক্তার রত্না লাইকোভোডিয়াম, আম্মাজান আপনি বলেছেন লাইকো, ওকে। আল আশরাফি শিকদার চেলিডোনিয়াম, ওকে ওকে। আর কিছু আমি আরো 3-4টা ওষুধ নিয়ে কথা বলবো এখানে। এই অল্প কয়টা সিমটমসের উপর ভিত্তি করে আমরা এই জায়গার মধ্যে যারা আপনারা লাইকোভোডিয়ামের কথা বলতেছেন, সেই লাইকোভোডিয়াম ইজ অলসো এ ডিফেক্টিং মেডিসিন। এবং লাইকোর আর যা যা সিমটমস আছে সেই সিমটমস গুলি আমি আপনাদেরকে বলি নাই, আমি এই জায়গার মধ্যে প্রেজেন্ট করেছি রোগীর আউটলুকিং এবং রোগীর মধ্যে জন্ডিস ডায়াথেসিস এবং তার মধ্যে নৌশিয়া ভমিটিং, তার উইকনেস এবং তার এনিমিক ডায়াথেসিস ইত্যাদি। গরম খাবার পছন্দ এবং আগুন পছন্দ, তার গরম দুগ্ধে উপশম, এই সমস্ত ওষুধগুলি আপনারা যারা চেলিডোনিয়াম বলছেন আপনাদেরকে ধন্যবাদ। কারণ এই জায়গায় 80% ডাক্তার আপনারা চেলিডোনিয়াম বলেছেন, আপনাদেরকে ধন্যবাদ। দ্য মেডিসিন ইজ চেলিডোনিয়াম। এখন আসেন আপনার কাছে আর একটা রুগী আসলো, আরেকটা রুগী আসলো, এই লিভারের রোগ নিয়ে আপনার কাছে আসলো। এইবার এই রুগী আজকে 3 মাস যাবৎ অসুস্থ এবং এই 3 মাসে বহু ডাক্তার কবিরাজ দেখিয়েছি স্যার, কোনো রেজাল্ট নাই। আপনার খবর পেয়ে স্যার এসেছি। আমার কিন্তু স্যার ব্যথা বেদনা, রাইট সাইডেরও ব্যথা, প্লাস আমার রাইট এই যে স্ক্যাপুলাতেও আমার ব্যথা, স্ক্যাপুলার নিচে আমার ব্যথা। এই রুগীটা এবং কিন্তু এই রোগীর মধ্যে ড্রপসিকেল কন্ডিশন দেখা দিয়েছে। জন্ডিস তো আছে আজকে 3 মাস, তার সাথে আছে ড্রপসি। ড্রপসি মানে শোধ, চোখে মুখে তার শোধ এবং জন্ডিস ড্রপসি সবকিছু আছে এবং ব্যথা প্রচুর। মুখে কোনো স্বাদ নাই, বিস্বাদ, তিতো এবং মুখের মধ্যে তার হোয়াইট কোটের টাং এগুলা পড়ছে। এখন আসেন, তার সাথে তার ব্লাড ভমিটিং, মেইনলি যে বক্তব্যটা স্যার আমার যে বমি হয়, ব্লাড ভমিটিং, অ্যাসিড ভমিটিং, রক্ত বমি, অ্যাসিড বমি এবং আমার বাইল ভমিটিং, পিত্ত বমি, এই বিষয়গুলি এবং স্যার প্রচুর পরিমাণে কফ, তার সাথে আছে রেসপিরেটরি কমপ্লেইন, তার মানে আমার শ্বাসকষ্ট দেখা দিয়েছে। এই অবস্থায় আপনি এই জায়গার মধ্যে যে ওষুধটা নির্বাচন করবেন, দ্যাটস মেডিসিন ইজ এ ডিফেক্টিং মেডিসিন, এটা মনে রাখবেন। তারপরে আমি যে সিমটমস গুলি বলেছি
এই সিমটমস এর মধ্যে জেনারেল সিমটমস গুলি সব আছে, কিন্তু এই জায়গার মধ্যে চলে আসছে ব্লাড ভমিটিং, অ্যাসিড ভমিটিং, বাইল ভমিটিং, তারপরে আসছে তার নৌসিয়া ভমিটিং তো আছেই ইন জেনারেল কনসেপ্টে। এখন তার প্রচুর পরিমাণে সেলিডোনিয়ামের মতো ব্যথা, সেলিডোনিয়ামের ব্যথা যেই জায়গায়, ঠিক এই ওষুধটারও সেই জায়গায় ব্যথা। তার সাথে আছে অ্যাট্রোফি অফ দি লিভার, কারণ রিপোর্টটা নিয়ে আসছে, সেই রিপোর্টে লিখে দিয়েছে অ্যাট্রোফি অফ দ্য লিভার। তারপরে খাওয়া দাওয়ার মধ্যে বিটার টেস্ট। তারপরে আমার স্যার সবচেয়ে এই জায়গার মধ্যে পয়েন্ট হলো এপিটাইট, আমার ক্ষুধা রুচি নাই বললেই চলে, একদম পরিমাণে কম। এবং স্যার কনস্টিপেটেড, আজকে স্যার আমার 3-4 দিন পর পর পায়খানা হয়, কনস্টিপেটেড। এবং ডিফিকাল্ট টু ইভাকুয়েট, আমার পায়খানা করতে কষ্ট হয় স্যার, নাক্সের মতো আমার পায়খানাটা, এটা আমি বলতেছি, রুগী না, নাক্সের মতো পায়খানার ব্যাগ হয়, কিন্তু যাইতে যাইতেই আমার পায়খানার ব্যাগ চলে যায়। এইভাবে 2 দিন 3 দিন পর যখন পাকানো হয়, নটি শক্ত গুটলে গুটলে মল বের হয়। এইবার আসেন, তার এই অবস্থার উপর ভিত্তি করে আমি একটু কজেশনে গেলাম যে আপনার এই আজকের এই যে কষ্টটা, ডাক্তাররাও বলে দিয়েছে জন্ডিস, এর পিছনে কারণটা কি আপনি একটু বলেন তো, আপনি কি কাজ করেন? তার কাজকর্মে পেশায় বোঝা গেল যে সে অ্যালকোহলে আসক্ত, বিয়ারে আসক্ত, টোবাক্কোতে আসক্ত। এই আসক্তের পরিণাম ফলে আজকে তার ব্লাড ভমিটিং, অ্যাসিড ভমিটিং, বাইল ভমিটিং এবং অ্যাবডোমেন ডিস্টেন্ডেড, রাইট সাইডে ব্যথা এবং রাইট স্ক্যাপুলার নিচে ব্যথা, আপনার সেলিডোনিয়ামের মতো আজকে সেই মৃত্যু সজ্জায় পড়ে গেছে। এখন আপনি এই রোগীটাকে কি ওষুধ দিবেন? প্লিজ একটু বলেন তো দেখি, এই রোগীটাকে কি ওষুধ দিবেন? একটু এই রোগীটাকে কি ওষুধ দিবেন? এই রোগীটাকে কি ওষুধ দিবেন প্লিজ? কি ওষুধ দিবেন এই রোগীটাকে? ডাক্তার বিল্লাল হোসেন ব্রাইনি অ্যালবাম হবে স্যার, বলতে থাকেন প্লিজ, প্লিজ বলতে থাকেন আপনারা। ইসমাইল হোসেন ইপিকাক, ইসমাইল হোসেন ইপিকাক, ডাক্তার বিল্লাল হোসেন ইপিকাক, মেহেদি হাসান ইপিকাক। বেশ চমৎকার, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো বাবজানরা। হ্যাঁ, ডাক্তার চঞ্চল সরকার, চঞ্চল নাক। বেশ, হ্যাঁ আগান, বলতে থাকেন। বলতে কোনো দোষের কিছু নাই, ভুল হইতেই পারে, আমি নিজেও ভুলের উঠতে নয়। আল আশরাফ শিকদার, নাজভূমিকা আল শরীফ শিকদার, ওকে আল শরীফ শিকদার, হিতাংশু নাজভূমিকা, চমৎকার। হ্যাঁ, নাজভূমিকার তো পজিশন আমি বলছি। তারপরে মাজারুল ইসলাম মাসুদ, নাজভূমিকা, নিমি আবু রায়হান, নাজভূমিকা, ইপিকাক। আর কে কিছু বলবেন? আব্দুল সামাদ শেখ, মেডিসিন, নাক্স ভূমিকা, চমৎকার। সালাউদ্দিন, হ্যাঁ, মোহাম্মদ মুস্তফা নাক্স, আর সালাউদ্দিন ভুইয়া নাক্স ভূমিকা, বেশ চমৎকার বাবা। ডাক্তার এম এ মামুন নাক্স ভূমিকা, আরে চমৎকার। হ্যাঁ, নাক্সের তো আমি লক্ষণ বলেছি। আশরাফ চৌধুরী নাক্স ভূমিকা, আশরাফ চৌধুরী নাক্স ভূমিকা, শিবরানী দেবী বিকাক, ওকে। আর আর নেব না নাক্স। হ্যাঁ, হারুনার রশিদ, হারুনার রশিদ নাক্স ভূমিকা, নাক্স ভূমিকা। এখানেই হলো আমাদের ক্লাস, এই ক্লাসেই আপনাকে নতুনত্ব দিবে, আমি সহ আপনারা সবাই শিখতে পারবেন। আপনারা নাক্স ভূমিকা বলেছেন 80%, তারপরে বলেছেন 4-5 জন ইপিকাক। ইপিকাক একটা ছোট মেডিসিন, এই কথাটা সত্য। লিভারকে উলুট পালুট করার মতো ক্ষমতা ইপিকাকের নাই। আচ্ছা ইপিকাক, হ্যাঁ, নুরুজ্জামান খান নাক্স, ওকে ফাইন, এইবার বন্ধ রাখো। হ্যাঁ, আজমা উল হক, পয়জন নাট মানে নাক্স, বোম, ওকে প্লিজ। এবার আসলে আমরা একটু ওষুধে আসি। ইসমাইল হোসেন প্লিজ, প্লিজ, ওকে। সত্যজিৎ দাস নাক্স, আরে চমৎকার নাক্স। এখন আসেন,
আপনারা যারা 80% পেশেন্ট, 80% ডাক্তার যারা নাক্সের কথা বললাম, সরি টু সে আমি আপনাদের নাক্স নিতে পারলাম না। নাক্স ভূমিকা আমি নিতে পারলাম না। আমি 2 মিনিটে 4, 5টা 6টা লক্ষণের কথা বলেছি, যে কি অফ দ্য মেডিসিন, মেডিসিনের কি নোটস গুলি আমি আপনাদের কাছে প্রেজেন্ট করেছি। কিন্তু আমি যে ওষুধটার কথা বলবো সেই ওষুধটা তো আপনারা একজনও বলেন নাই। আপনারা কেউ ব্রাইনিয়া বললেন, ইবিকাক বললেন, হাইড্রেস্টিসকেন বললেন। প্লিজ আজকে বাসায় যান, আজকে বাসায় গিয়া আপনারা আপনাদের প্রিয় বইগুলি উল্টান, দেখেন সেই জায়গার মধ্যে দেখেন যে দেখবেন ওষুধটা হলো কার্ডুয়াস মেরিনাস। কার্ডুয়াস মেরিনাস, দ্য মেডিসিন ইজ কার্ডুয়াস মেরিনাস। প্লিজ আপনারা আজকে গিয়ে দেখবেন দ্য মেডিসিন ইজ কার্ডুয়াস মেরিনাস। এখন ঠিক এইভাবে আমাদের এক ক্লাসে সব আলোচনা শেষ হবে না। আমরা লিভার ডিজিজের উপরে আমরা ফার্দার আলোচনা রাখবো ইনশাল্লাহ। তাহলে আজকে আপাতত আমি এই 3টা ওষুধের উপরে আলোচনা রাখলাম। আপনারা আগামী ক্লাসে প্রিপারেশন নিয়ে আপনারা লিভারের সাথে রিলেটেড যে ওষুধগুলির কথা বলেছি এগুলা মাথায় নিয়ে আপনারা আসবেন। সব আমি ওষুধ আলোচনা করব না, 2, 4, 5টা ওষুধ আলোচনা করে আপনাদেরকে আপনাদের সমস্ত থলিটা, আপনাদের মেডিসিন সিলেকশনের স্থলিটা আমি আপনাদের সামনে প্রকাশ করব এবং আপনাদের এই জায়গার মধ্যে আপনারা কারেক্ট মেডিসিনটা আপনারা প্রয়োগ করতে পারবেন। আপনাদেরকে ধন্যবাদ সভাপতি সাহেব। এই বিষয়ে আমি আপনার আলাপ আলোচনা আশা করছি আপনি দর্শকদের, আমাদের চিকিৎসকদের উদ্দেশ্যে আপনার গুরুত্বপূর্ণ আলোচনা করে যান। ধন্যবাদ স্যার। আপনার আজকের আলোচনায় আপনি যে 35টি থেকে 36-37টি ওষুধের নাম বলেছেন, সেটি আমাদের সাভার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সম্মানিত শিক্ষক ডাক্তার সামাদ শেখ সাহেব বলেছেন। এটা যেন ফেসবুক লাইভে আমরা আলোচনার পর আমাদের গ্রুপগুলোতে দিয়ে দেই, তাহলে ওনাদের উপকারে আসবে। এটা স্যার আপনার প্রতি অনুরোধ রইল। 2 নাম্বার, অনেক বন্ধুই বলেছেন এনিমিক, এনিমিক এই শব্দটা তার জন্য কষ্টকর হয়েছে। এনিমিক বারবার আপনি উত্তর জবাব দিয়েছেন, রক্ত শূন্যতা, রক্ত শূন্যতা অনেকবার বলেছেন। তারপরে তারা এগুলা জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ, এখানে জানতে চাওয়া কোনো কষ্টের বিষয় নয়। এটা আমাদের জানার কিউরিওসিটি থাকতেই পারে। আমাদের আজকের আলোচনা দ্বারা স্যার যে 4টি ওষুধের কথা বলেছেন, এই 4টি ঔষধ নির্বাচনের ক্ষেত্রে আজকে আপনারা অবশ্যই নিজেদের বই থেকে আরো বিস্তারিত জেনে নেবেন। তাহলে এই সকল জটিল এবং ক্রনিক রোগের ক্ষেত্রে আপনাদের চিকিৎসার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। যদিও স্যার এখানে লিভার রোগের, লিভার যতগুলো ওষুধের নাম বলেছেন, সেই ওষুধগুলোর বাইরেও স্যার ইতিপূর্বে একটি চার্ট দিয়েছিলেন, বলেছিলেন যে 35 থেকে 40টা ওষুধ যদি জানা যায় তাহলে হোমিওপ্যাথিক চিকিৎসায় অনেক কঠিন কঠিন জটিল রোগগুলোকে আরোগ্য দেওয়া সম্ভব হয়। আজকে এখানে স্যার বলেছেন প্রথম ওষুধটা হচ্ছে আর্সেনিক অ্যালবাম। এই ওষুধটা যেমন এখানে আপনি লিভারের রোগের ক্ষেত্রে, এই কঠিন জটিল রোগের ক্ষেত্রে চিকিৎসা করছেন, এটি হাঁপানি রোগের ক্ষেত্রে এটাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখবেন। এখানে আপনি রক্ত শূন্যতার ক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ দেখবেন। এই ওষুধটি আপনি অত্যন্ত দুর্বলতার ক্ষেত্রে দেখবেন। এভাবে এই ওষুধটি কোন ক্ষেত্রে প্রয়োজন হয় না এটা বলাটা কঠিন। সুতরাং স্যারের আজকের আলোচনার দ্বারা স্যার আবার আপনাদেরকে একটি ধাঁধায় ফেলেছেন যে সকল ওষুধের চিকিৎসা, রোগের চিকিৎসার ক্ষেত্রে 40টি ওষুধকে গুরুত্ব দেব, আবার এখানে 35টি ওষুধ শুধু লিভারের ক্ষেত্রে গুরুত্ব দেব। এখানে তাদের একটা ধাঁধায় পড়ে যাওয়া কঠিন। কারণ হচ্ছে যে আমরা হোমিওপ্যাথিক চিকিৎসকগণ আমরা কোনো রোগ কনসেপ্টের চিকিৎসা করি না, কিন্তু আমাদের বর্তমান এই সমাজ ব্যবস্থার সাথে একটি রোগ সম্বন্ধে যদি আমাদের স্পষ্ট ধারণা না থাকে তাহলে আমাদেরকে কেউ ডাক্তারই মনে করেন না। আজকে স্যার যে আলোচনা করেছেন, আলোচনার মাধ্যমে প্রত্যেকটা কথায় যিনি মেডিকেল টার্ম গুলো বলেছেন, যে আমাদের এয়ারট্রফি, সিরোসিস, এখানে অনেকগুলা টার্ম বলেছেন, মেডিকেল টার্ম। এগুলা আমাদের লিভার রোগ সম্বন্ধে আমাদের একটি স্বচ্ছ যে ধারণা রয়েছে এটা আপনাদেরকে অনেকটা ইঙ্গিত করেছেন। অর্থাৎ আপনার লিভার রোগ সম্বন্ধে স্বচ্ছ ধারণা থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনার এই সমাজ ব্যবস্থার সাথে আপনাকে খাপ খাইয়ে তাদের কাছে আপনি ডাক্তার হিসেবে পরিগণিত হবেন,
এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে, যখন আপনি রোগীর চিকিৎসা করবেন, এই রোগের নামটা তখন ভুলে যাবেন। তখন রোগের কষ্টগুলোকে, রোগীর লক্ষণগুলোকে অত্যন্ত গুরুত্ব দিবেন। আর আমরা আজকের এই আলোচনা নয় শুধু, আমরা দেখতে দেখতে 199টি লাইভ এখানে আমরা করেছি। প্রত্যেকটা লাইভে আমরা নিরলসভাবে চেষ্টা করেছি যে আপনাদের সেরা দক্ষতা অর্জনের জন্য আমাদের সর্বোচ্চ দেওয়াটার জন্য চেষ্টা করেছি। আমাদের নজরুল ইসলাম ভূঁইয়া স্যার তার সারা জীবনের লব্ধ জ্ঞানকে আপনাদের মাঝে বিতরণ করছেন বিনা পারিশ্রমিকে। সুতরাং আপনারা এই লাইভগুলোকে অবশ্যই গুরুত্বের সাথে নেবেন এবং আপনাদের টাইম লাইনে রেখে দিবেন, এবং পরবর্তীতে আমাদের এই সকল লাইভের সকল বিষয়গুলোই আমরা হোমিও স্টাডি গ্রুপে, যেখানে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে আমাদের সংরক্ষণ থাকে। আপনারা সেখানে থেকে এগুলা, যখন আপনাদের যে বিষয়টা নিয়ে গুরুত্বপূর্ণ কিউরিসিটি জাগে, তাহলে সেই লাইভগুলো আপনারা দেখে নেবেন। তাহলে আপনাদের চিকিৎসা জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি। আমি সর্বশেষে এই কথাটুকু বলতে চাই যে আমাদের এখানে আলোচনার ক্ষেত্রে স্যার যে ঢঙ্গে, যে উপমার মাধ্যমে আপনাদেরকে এই রোগগুলোকে সহজ সরল ভাবে উপস্থাপন করেন, তাতে আমাদের মনে হচ্ছে যে এই রোগগুলা চিকিৎসার ক্ষেত্রে আমাদের সহজ সরল কিছু জ্ঞান থাকলেই এগুলার থেকে আরোগ্য দেওয়া সম্ভব। আসলে সেটা নয়। আসল কথা হচ্ছে যে আমাদের জানার শেষ নেই, এবং আমাদের এই হোমিওপ্যাথিক চিকিৎসার যে জ্ঞান সমুদ্র, সেই জ্ঞান সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে আমাদের শুধু হাবুডুবু খেতে হচ্ছে। কারণ আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের নজরুল ইসলাম ভূঁইয়া স্যার যখন পিত্ত পাথুরি নিয়ে কথা বলেন, তখন মনে হয় ওই বিষয়টাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন চর্মরোগ নিয়ে কথা বলেন, তখন মনে হচ্ছে যে এখানে জীবনের অনেক গুরুত্বপূর্ণ সময় এখানে ব্যয় করতে হবে। যখন আপনার অনেক কঠিন কঠিন রোগগুলো নিয়ে স্যার যখন আলোচনা করেন, তখন মনে হচ্ছে যে এই রোগগুলাই মনে হয় সকল ক্ষেত্রেই বেশি বেশি গুরুত্বপূর্ণ। আসলে তা নয়। আমাদের কাছে কখন কোন রোগ নিয়ে আসবেন সেটা বড় বিষয় নয়। আপনি যদি কখনো হার্ট রোগ বিশেষজ্ঞের কাছে যান, দেখবেন সেখানে হাজার হাজার রোগী হার্ট রোগের বিশেষজ্ঞের কাছে ভিড় করছে। আপনি যদি পঙ্গু হাসপাতালে যান, দেখবেন সেখানে ভাঙ্গাচুরা রোগীর এত ভিড় যে মনে হচ্ছে বাংলাদেশের সকল রোগী মনে হয় এই হাড় ভাঙ্গা নিয়েই এখানে এসেছে। আপনি যদি বারডেমে যান, দেখবেন যে সেখানে শুধু ডায়াবেটিস আর ডায়াবেটিসের জনিত বিভিন্ন জটিলতা নিয়ে আসছেন। অর্থাৎ আমাদের এই সভ্যতার সাথে আমাদের শিক্ষা এবং আমাদের যে যোগ্যতা অর্জন করতেছি, আমরা সভ্যতার সাথে নিজেকে বলতেছি যে আমরা উন্নত জীবনে আসছি। আসলে উন্নত জীবন আমাদেরকে অনেক জটিল করে তুলেছে। আমাদের রোগ বালাইয়ের সংখ্যা প্রতিদিন ডাইভার্সিটি হচ্ছে। প্রতিটা ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ায় বিভিন্ন রোগের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে স্যার আজকে যে আলোচনা করেছেন, সেখানে বলতে চেষ্টা করেছেন যে লিভার সিরোসিস কিংবা লিভারের জটিল রোগগুলো অ্যালকোহলিক এবং নন অ্যালকোহলিক দুটোই হতে পারে। অনেক বন্ধুই আমাদের লিভারকে পচিয়ে দিচ্ছেন সেই সকল অ্যালকোহলিক ড্রিঙ্কস এর কারণে, এবং অনেক কেমিক্যাল খাবার, অনেক রাসায়নিক খাবারের কারণে আমাদের লিভারকে অনেক ক্ষতিগ্রস্ত করছে। আমাদের লিভার হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্গান, যে অর্গানটি আমাদের শরীর ল্যাবরেটরির কাজ করে। আপনি যতগুলো টক্সিন খান, সেই টক্সিন সবগুলো ওই লিভার আপনাকে পরিষ্কার করে দেয়। আর সেই পরিষ্কার করার যন্ত্রটিকে আপনারা প্রতিনিয়তই নষ্ট করে দিচ্ছেন শুধু আপনাদের খাদ্য অভ্যাস, আপনাদের নিজেদের সচেতনতার অভাবে। আশা করবো আজকের ফেসবুক লাইভে এই বিষয়গুলো আপনারা রোগীদেরকে বুঝাবেন এবং পাশাপাশি ঔষধ নির্বাচন করবেন। স্যারের এই আলোচনা যদি আপনাদেরকে অত্যন্ত উৎসাহিত করে থাকে যে আপনারা পরবর্তীতেও এই লিভার রোগের উপর এই গুরুত্বপূর্ণ ওষুধগুলো 35টা ওষুধ আপনার স্যাররা আলোচনা করবেন, তাহলে আপনারা আজকে এখনই আপনারা মন্তব্য করুন। আমরা ইনশাল্লাহ এখনই আমরা গুরুত্বের সাথে বিবেচনা করব যে আমরা পরবর্তী লাইভে কি আমরা শুধু এই লিভার রোগের উপর 1, 1, 2, 3, 4 পর্ব করে যাব, না আমরা অন্য কোনো টপিক চলে যাব। প্রিয় বন্ধুরা, সেই আলোচনা আপনাদের আকাঙ্ক্ষার প্রতি আমরা অপেক্ষা করছি এবং স্যারের কাছে চলে যাচ্ছি আজকের এই আলোচনার কনক্লুশন বা উপসংহার টানার জন্য। স্যার প্লিজ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমি সভাপতি সাহেবের এই যে মনোমুগ্ধকর ভাষণ শুনলাম, চমৎকার হৃদয়গ্রাহী। আপনারা যদি শুনে থাকেন, আমার মনে হয় এই ওনার এই বক্তব্যগুলি ইটস এ ম্যানেজমেন্ট। একজন ডাক্তারের জন্য, একজন চিকিৎসকের জন্য ওষুধের পাশাপাশি আমাদের করণীয় কি রোগীদেরকে ভালো করার জন্য,
এই করণীয় আমাদের সভাপতি সাহেব যা বলেছেন প্রত্যেকটা কথাই সত্য। এইটাই আমাদের করণীয়। আমাদের আমাদের এই বক্তব্যটাই আমাদের পেশেন্টদেরকে আমার দেওয়া উচিত। তো আজকে আমরা এই আলোচনার প্রেক্ষাপটে শুধু আমি আপনাদেরকে বলবো, পড়ার কোনো বিকল্প নাই। আপনারা আমাদের কাউন্সিলের মেম্বার কে হবে, চেয়ারম্যান কে হবে, এই নিয়ে সবাই আপনারা কম বেশি যুদ্ধে আছেন। মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় চেয়ারম্যান মেম্বার, তারপরে গিয়ে আপনারা এখন বিভিন্ন বিভাগে এই পর্যায়ে বিভাগীয় প্রতিনিধিরা সেখানে আছেন, থাকুন, সেটাও প্রয়োজন আছে। কারণ মনে রাখবেন যে কাউন্সিলের মেম্বার উপযুক্ত মানুষ যদি না আসে, উপযুক্ত চিকিৎসক যদি না আসে, তাহলে এটা হিতে বিপরীত হয়ে যাবে। কারণ 24 জন সদস্য নিয়ে কাউন্সিল সৃষ্টি হবে। সেই 24 জনের 3 জন হলেন জয়েন্ট সেক্রেটারি গভর্নমেন্টের বিভিন্ন মন্ত্রণালয়ের। তার মানে আর 19 জন সদস্য তারাও তো জয়েন্ট সেক্রেটারি ক্যাটাগরির। তাহলে এই জায়গায় পলিটিক্যাল বিবেচনায় আমরা যাতে পলিটিক্যাল বিবেচনায় না যাই, আমরা যাতে আমাদের বিদ্যা বুদ্ধি, আমাদের চিকিৎসা হোমিওপ্যাথির মান সম্মান ইজ্জতকে সামনে আপনারা সেখানে যান, সেখানে ভালো মেম্বাররা যদি সেখানে যেতে পারেন, তাহলে অন্তত হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানটা সমালোচিত হবে না। আপনারা যদি সেখানে কথা বলতে না পারেন, তাহলে ওই যে সরকারের 3 জন জয়েন্ট সেক্রেটারি, তাদের সামনে আমাদের মান সম্মান ইজ্জত থাকবে না। তাই সুতরাং আপনারা যারা যোগ্য তারাই সেখানে আসেন। দয়া করে কে চেয়ারম্যান হবে, কে মেম্বার হবে, আমরা এখন আমাদের এই বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের মাধ্যমে আমরা যেভাবে শিক্ষা দিতেছি বা শিক্ষা পাইতেছি, এর চেয়ে বড় কিছু আর নাই। একজন রোগী যদি একজন চিকিৎসকের নিকট বলে যে স্যার আপনার ওষুধে আমি ভালো হয়ে গেছি, আমার মনে হয় পৃথিবীতে এর চেয়ে বড় আনন্দের বিষয় আর কিছু একজন চিকিৎসকের হতে পারে না। এর চেয়ে বড় অর্জন আর কিছু হতে পারে না। অন্তত আমার নিকট গত 3 দিন আগে কোথায় জামালপুর থেকে ফোন করে বলে যে স্যার আপনার ওষুধে স্যার আমার এই রোগ ছিল, ভালো হয়ে গেছি স্যার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে সে জামালপুর থেকে ফোন দিয়ে তার কথাটা প্রকাশ করলো, এই ক্রেডিটটা কি আমার? নো, এই ক্রেডিটটা হোমিওপ্যাথিক মেডিকেল সায়েন্সের, এই ক্রেডিটটা হানেমেনের। সুতরাং আমরা আমার সভাপতি সাহেব যে বললেন যে এইটা পৃথিবীতে সবচেয়ে কঠিনতম বিদ্যা, এই হোমিওপ্যাথিক চিকিৎসা বিদ্যা, ইট ইজ রাইট, ইট ইজ 100% কারেক্ট। কারণ এই জায়গার মধ্যে আমাকে যুদ্ধে অবতীর্ণ হতে হয় ওষুধ নির্বাচনের ক্ষেত্রে, কিন্তু অ্যালোপ্যাথিতে তা নাই। প্যাথোলজি আছে, রিপোর্ট আছে, ওষুধ দেয়। প্যাথোলজি নাই, নো মেডিসিন। এই হলো পরিস্থিতি। আর আমাদের হলো প্যাথোলজি ইজ এ পার্ট, একটা অংশ, একটা কারেক্ট প্রেসক্রিপশনের একটা অংশ, নাথিং মোর। তা আমাদের বেশি কি? আমাদের বেশি হলো ম্যাথমেটিকা, আমাদের বেশি হলো অর্গানন, আমাদের বেশি হলো ক্রনিক ডিজিজ। তার পরবর্তীতে আসে আমার রেপার্টরি, তারপরে আসে আমার কম্পিউটার, তারপরে আসে আমার প্যাথোলজি। সুতরাং আপনারা কাকে বুঝেন, হোয়ার টেলিডোনিয়াম, কোথায় কার্ডুয়াস পেরিনাস, কোথায় লাইকোফুটিয়াম, কোথায় ম্যাগমিউর, কোথায় নাক্স ভূমিকা। এ রুগী একটা, এই এক রুগী, মানে এই পরিস্থিতিতে আপনি যে তাকে নাক্স দিবেন নাকি মার্কসল দিবেন না কি দিবেন, এই যুদ্ধে অবতীর্ণ আপনাকে আমাকে হতে হবে। এবং হয়ে যান প্লিজ, আপনারা হয়ে যাবেন সেরা চিকিৎসক। আমি হয়তো সেদিন থাকবো না, কিন্তু সেদিন এই বাংলার ঘরে ঘরে থাকবে হোমিওপ্যাথির জয়ধ্বনি।
আপনারা এই জয়ধ্বনির মাধ্যমে হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানকে সমাজের সর্বোচ্চ শিখরে আপনারা তুলে ধরেন প্লিজ। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের আলোচনা, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি আপনাদের নিকট দোয়া চাই, কোনো ভুল ত্রুটি করে থাকলে আমাকে আল্লাহর হস্তে মাফ করে দিবেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমি দুটো কথা না বললেই নয়, কথাটা বলতে আমি বাধ্য হচ্ছি এই কারণে যে আমাদের প্রিয় বন্ধুদের মাঝখানে যেন একটা চুলকানি, যে আমরা যেন সবসময় একটা বিপ্লবী কথাগুলো বলি এবং চুলকানি কথাগুলো বলি, সকলকে যেন আমরা এমন কোনো আক্রমণ কথা বলি যেগুলো দ্বারা নিজেদের মধ্যে অনেক বিভ্রান্তি সৃষ্টি হয়। আমি এই কারণে বলতে বাধ্য হচ্ছি যে আমাদের যে সকল বন্ধুগণ সর্বসময় মানে প্রতিক্রিয়াশীল, অর্থাৎ বিভিন্ন কারণে বিভিন্ন মন্তব্য করে থাকেন, তাদের উদ্দেশ্যে আমি দুটি কথা বলবো যেটা আপনাদেরকে কখনোই আনন্দিত করবে না, উৎসাহিত করবে না। কারণ আমি গত 2004 সাল থেকে লেখালেখি করি এবং আমার ওয়েবসাইট, আমার ইউটিউব চ্যানেল, আমাদের এই সংগঠন সব মিলিয়ে সকলকে আমরা এই কথাটা বলার চেষ্টা করেছি। গত সপ্তাহে আমাদের শ্রদ্ধেয় নজরুল ইসলাম ভূঁইয়া স্যারের সাথে আমি আলোচনা করেছিলাম, যে কথাগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ঘটনা হচ্ছে যে হোমিওপ্যাথিক চিকিৎসক সমাজের মধ্যে আমাদের সকল চিকিৎসা বিদ্যার সাথে কম্পারেটিভ কোনো বৈঠকে বসে আমাদের স্ট্যান্ডার্ড ভাষায়, যে স্ট্যান্ডার্ড ভাষায় বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে কথা বলে সেই রকম মানে আলোচক এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না। এটা হলো আমাদের প্রথম ধন্যতা। আপনারা সেইভাবে গঠিত হন, যেভাবে আপনারা কথা বললে সকল হোমিওপ্যাথিক চিকিৎসকগণ একত্রিত হতে পারে, এক মঞ্চে আসতে পারে। আমাদের সকল দাবি দাওয়াগুলো একই। আমরা চাই হোমিওপ্যাথিক চিকিৎসা দ্বারা সকল সাধারণ জনগণ উপকৃত হোক। সেই উপকৃত হওয়ার জন্য দরকার কি? সরকারি পৃষ্ঠপোষকতা। সরকারি পৃষ্ঠপোষকতা আদায়ের জন্য সকলকে এক বাক্যে কথা বলতে হবে। তা না হলে আপনারা বিচ্ছিন্নভাবে এক এক সময় এক এক সংগঠনকে এক একজন আক্রমণ করে কথা বলবেন, আর নিজেদের শুধু দুর্নতা এবং শূন্যতায় প্রকাশিত হবে এবং আমরা যে অযোগ্য সেটাই প্রকাশিত হবে। সুতরাং প্রিয় বন্ধুদের প্রতি আহ্বান জানাবো, আপনারা সকল সংগঠন মিলেই আপনাদের জাতীয় যে দাবিগুলো সেইগুলো নিয়ে কথা বলুন। আজকে আমাকে একটি সংগঠনের মাধ্যমে আহ্বান করা হয়েছিল যে আপনাদের প্রকৃতপক্ষে যে দাবি সমূহ যেটা জাতীয় পর্যায়ে তুলে ধরা সম্ভব সেটা নিয়ে কথা বলুন। আপনারা আজকে থেকে প্রস্তুত হন যে জাতীয় পর্যায়ে সরকারের কাছে আমরা কি কি দাবি নিয়ে আমরা সোচ্চার হব, সকলে একত্র এক মঞ্চে দাঁড়াবো, সেটা নিয়ে ভাবতে থাকুন। এবং এই বিষয়ে স্যারকে এক লাইনে শুধু কথা বলে আজকের ফেসবুক লাইভ শেষ করবেন স্যার, প্লিজ। জি, ধন্যবাদ শ্রদ্ধেয় আমাদের সভাপতি সাহেব, তিনি যথার্থই বলেছেন। তবে বিভিন্ন সংগঠন তাদের সাংগঠনিক প্রক্রিয়া অব্যাহত রেখেছেন। এই যে আমরা বিভিন্নভাবে আমাদেরকে বলে যে আমরা যেন একই মঞ্চে আসতে পারি। এই প্রেক্ষাপটে শুধু আপনাদেরকে একটা কথা বলি, গত পরশুদিন আমার প্রিয় ছাত্র, নাম বলতে চাই না, সে চলে আসছে আমার কাছে যে ড্রাগ অ্যান্ড কসমেটিক আইনে সেই জায়গার ভিতরে কম্বিনেশন মেডিসিন এর ভিতরে ইনক্লুডেড। স্যার আপনি কি বলেন? আমি বললাম চমৎকার, আমি তো কম্বিনেশন ওষুধের এগেনস্টে নয়। আমি চাচ্ছি কম্বিনেশন ওষুধগুলি, সেগুলা ওষুধ হইল কিভাবে? এগুলো কি এই অর্গাননের আলোকে ওষুধ হয়েছে? যদি কম্বিনেশন মেডিসিন অর্গানন অফ মেডিসিনের আলোকে সুস্থ মানব দেহে প্রুভিং হয়, ক্লিনিক্যাল ট্রায়ালে প্রুভিং হয়, আই হ্যাভ নো এনি অবজেকশন। এবং কম্বিনেশনের আমার একটা ম্যাথমেটিকা দেখ, আমার কম্বিনেশনের তো কোনো ম্যাথমেটিকা নাই। তারা নতুন নতুন বাহাদুররা তারা এই প্রেক্ষাপটে তারা সিমটমস কালেক্ট করুক, করে আমাদেরকে উপহার দেখ। সুতরাং এই কম্বিনেশন নিয়ে আমার কোনো দ্বিমত নাই, প্রোভাইডেড
এই কম্বিনেশনের সিমটমস গুলি আমাকে ওইভাবে আনতে হবে, ওইভাবে প্রমাণ করতে হবে যে এইটা, যেমন নেট্রাম সালফ, এটা একটা কম্বিনেশন মেডিসিন, নেট্রামিউট এটা সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, এগুলা কম্বিনেশন মেডিসিন। নো, ইয়েস, এগুলা কম্বিনেশন মেডিসিন, এগুলো বিভিন্ন এলিমেন্টস এর কম্বিনেশনে তৈরি হয়েছে, এগুলোর সিমটমস দিয়েছে। এই সিমটমস দেন, আপনার 5টা ওষুধ মিলান, 5টা ওষুধ না 5টা ভেহিকেল মিলাইয়া তার রেজাল্ট দেন, ড্রাগ প্রুভিং দেন, কিভাবে প্রুভ করেছেন সেগুলো আমাদেরকে দেন, প্রকাশ করেন, তাহলে দ্যাটস মেবি অ্যাকসেপ্টেবল। আর আমরা আর একটু বেশি আমরা সহনশীল হই, আমরা ওইভাবে এমনভাবে আমরা বুঝতে হবে যে আপনি আমি দুজন আমরা ডাক্তার, আমরা আমাদের ভাষা আমাদের চিন্তাধারা যেন অত্যন্ত স্ট্যান্ডার্ড হয়, মানসম্মত হয়, ওইভাবে আমরা রাখবো। আর আমাদের সাংগঠনিক প্রক্রিয়া, এটা তো একটা চলমান প্রক্রিয়া, এটা এটা আসবে, তবে ডিগ্রি ডিপ্লোমা নিয়ে কাদা ছোড়াছড়ি ঝগড়াঝাটি এগুলো করতে যাবেন না, এগুলো করবেন না। ফেসবুক ভারী করে লাভ নাই, ফেসবুকের মধ্যে ফেসবুক গভর্নমেন্ট শুনে না, গভর্নমেন্ট দেখে না, সুতরাং ফেসবুকে কি হয়, ঝগড়ার সৃষ্টি হয়, আমার আর আপনার সৃষ্টি হয়। এই আজকে যে আমি কথা বললাম, এই কথাগুলির সার্থকতা তখনই আসবে যখন আপনারা এই আমার এই আলোচনাগুলি নিয়ে আর 30-35টা ওষুধ নিয়ে যখন আপনারা কি করবেন, শিখবেন, এবং আপনারা আমাদের লিভার ডিজিজের উপর, লিভার রোগের উপরে আপনারা যখন দক্ষতা অর্জন করবেন, সেটাই হবে কাজের বিষয়। সবাইকে ধন্যবাদ। আশা করি আমার কথায় কোনো মনে কষ্ট আপনারা নেবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।